তোমাদের সকলকে স্বাগত জানাই টিচ বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 2.4 থেকে তড়িতের রাসায়নিক প্রভাব এই চ্যাপ্টারের পার্ট 1 নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের শুরুতেই তোমাদের বইতে বেশ কিছু পরীক্ষা দেওয়া আছে, সেইগুলো চলো দেখে নিই, ঠিক আছে? যেমন ধরো এখানে আমি একটা ছবি এঁকেছি। তার আগে বলে দিই যে ইলেকট্রিক লাইনে যখন দেখবে মানুষ কাজ করে, অনেকে কাজ করে, ইলেকট্রিশিয়ানরা কাজ করার আগে দেখবে তারা টেস্টার ইউজ করে। এই টেস্টার হলো স্ক্রু ড্রাইভার টাইপ দেখতে। সেটা কি করে, সেটার স্ক্রু ড্রাইভারের মতো কিন্তু যে জায়গাটা ধরে প্যাচ দেওয়া হয় সেই জায়গাটায় একটা ছোট বাল্ব আছে। এবার কোনো জায়গায় ইলেকট্রিকের কানেকশন আসছে কিনা সেটা দেখার জন্য কি করে, সেটাকে প্লাগে ইনসার্ট করে এবং সেই মানে যে জায়গাটায় ধরার জায়গা সেটা ট্রান্সপারেন্ট হয় এবং সেখানটায় দেখা যায় যে ভিতরের আলোটা জ্বলছে কিনা। যদি ভিতরের আলোটা জ্বলে তার মানে সেই জায়গায় মানে কারেন্ট আসছে, ইলেকট্রিকের প্রবাহ রয়েছে। যদি কোনো জায়গাটায় না আসে তার মানে বুঝতে হবে সেই জায়গায় কানেকশানের প্রবলেম আছে। ঠিক তেমনি তোমরাও টেস্টার বানিয়ে নিতে পারো, কিন্তু অবশ্যই বাড়ির মেন লাইনে কখনোই এগুলো প্র্যাকটিস করা যাবে না। তোমাদের বইতে যেভাবে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়েছে সেভাবে তোমরা অবশ্যই সেফটির সাথে করতেই পারো, কিন্তু বাড়িতে বাড়ির যে কোনো ইলেকট্রিক প্লাগে এই সমস্ত কিছু করা একেবারেই যাবে না, ঠিক আছে? চলো শুরু করা যাক। টেস্টার মানে কি করা হয়েছে, এখানে একটা এরকম তার নেওয়া হয়েছে এবং তারের সাথে একটা বাল্ব যুক্ত করা হয়েছে। এবার এই টেস্টার তুমি বাড়িতে কিভাবে তৈরি করতে পারো আগেও আমি এটা নিয়ে বলেছি। এবার একটা তার নেওয়া হয়েছে, তার সাথে বাল্ব আছে। এবার এই তারটা যখন তুমি ব্যাটারির সাথে যুক্ত করছো, ওটার ভিতর দিয়ে তৈরি যাচ্ছে এবং তার ফলে বাল্বটা জ্বলে উঠছে। এবার ধরো একই জিনিস আমরা করছি, ধরো কোনো একটা মানে জায়গায় ব্যাটারির সাথে এমন কিছু পদার্থ লাগানো আছে যেগুলো তড়িৎ প্রবাহিত সেটার ভিতর দিয়ে হয় কিনা সেটা দেখতে চাইছি, ঠিক আছে? এক্ষেত্রে দেখো ছবি এঁকেছি, একটা ব্যাটারির সাথে তার আছে, এখানে টেস্টার আছে, মানে এই অংশটায় একটা কিছু ব্যবহার করা হয়েছে, তার ফলে এখানে আবার বাল্ব আছে, ঠিক আছে? এবার এই জায়গাটায় ভিন্ন ভিন্ন পদার্থ প্রয়োগ করে আমরা দেখতে চাইছি যে বাল্বটা কোন ক্ষেত্রে জ্বলছে, কোন ক্ষেত্রে জ্বলছে না। যে ক্ষেত্রে বাল্বটা জ্বলছে সেইটা হলো তোমার সেক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তোমাদের বইতে বেশ কিছু এক্সাম্পল দিয়েছে এইগুলো, যেমন ধরো কাগজের টুকরো। এই জায়গায় যদি কাগজের টুকরো লাগানো হয় তাহলে কি এক্ষেত্রে বাল্বটা জ্বলবে? বাল্ব জ্বলবে না, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এর হেডিং হবে কি, বাল্ব জ্বলা, বাল্ব জ্বলছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে বাল্ব জ্বলছে না। এই জায়গাটায় পাথরের টুকরো লাগালেও বাল্ব জ্বলবে না, কাঠের টুকরো লাগালেও বাল্ব জ্বলবে না, রাবার লাগালেও বাল্ব জ্বলবে না, লোহার পেরেক লাগালে বাল্ব জ্বলবে, ঠিক আছে? এইভাবেই এটা একটা পরীক্ষা তোমাদের বইতে দেওয়া আছে। দেখো এবার তোমাদের বইতে আরও একটা পরীক্ষা দিয়েছে। একটা এরকম ছোট পাত্রে, প্লাস্টিকের কোনো পাত্র বা কাচের পাত্রের মধ্যে এই জায়গাটায় লেবুর রস নিলে বা ভিনিগার নিলে, ঠিক আছে? তারপর এখানে ব্যাটারি নেওয়া হয়েছে, এর সাথে এখানে তারের মাধ্যমে বাল্ব লাগানো আছে। এবার এই যে লেবুর রস বা ভিনিগারের সাথে এই যে তার দুটো এসে যদি যুক্ত করে দাও, কি দেখতে পাবে? দেখতে পাবে যে এই বাল্বটা জ্বলছে। যখনই বাল্ব জ্বলার ছবি আঁকবে এরকমভাবে বাল্বের চারপাশে 6টা দিয়ে দেবে, মানেই হলো বাল্বটা জ্বলছে, ঠিক আছে? এখানে তার মানে লোহার পেরেক দিলে এক্ষেত্রে জ্বলছিল। ঠিক একইভাবে এক্ষেত্রেও বাল্বটা জ্বলে উঠলো। তাহলে এক্ষেত্রে বাল্বটা কেন জ্বলে উঠলো? লেবুর রস বা ভিনিগার দিলে। লেবুর রস বা ভিনিগার এগুলো কি করছে? এগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কাজ করে। এইটা কি করে? আয়নে ভেঙে দেয়। আয়নে যখনই ভেঙে দিচ্ছে সেই আয়নগুলো প্রবাহিত হচ্ছে এবং তার ফলে এই যে বাল্বটা জ্বলছে। এবার এক্ষেত্রে লেবুর রস বা ভিনিগার না নিয়ে যদি তোমরা পানীয় জল নাও, পানীয় জল, যে জল আমরা খাচ্ছি সেই জল নাও, সেই জলের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করো, দেখবে এই বাল্বটা কিন্তু জ্বলছে না বা স্থায়ীভাবে জ্বলছে না। এবার তার মানে কি পানীয় জল কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? সেটা নয়, ঠিক আছে? এক্ষেত্রে পানীয় জল নিয়ে যদি পরীক্ষাটা আমরা করি, এই জায়গাটায় পানীয় জল নিই, তাহলে অবশ্যই এই জায়গাটায় বাল্বের বদলে এলইডি ব্যবহার করতে হবে। কেন এলইডি ব্যবহার করতে হবে? এলইডি খুব বেশি সেন্সিটিভ, যেটা মানে অল্প তড়িৎ প্রবাহটাও ধরতে পারে। বাল্বের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। বাল্বে একমাত্র বেশি তড়িৎ প্রবাহ হলেই সেটা বুঝতে
পারবে, নয়তো পারবে না। কিন্তু এক্ষেত্রে যদি এখানে পাতিত জল ব্যবহার করি আর এক্ষেত্রে এলইডি আলো ব্যবহার করি, দেখব যে তাহলে এই জলটাও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কাজ করছে এবং এক্ষেত্রে এই এলইডিটাও জ্বলে উঠবে। ঠিক আছে, তাহলে এই পরীক্ষাটা এখান থেকে করা গেল। আচ্ছা, তোমরা তাহলে বলতে পারো যে কোনো পদার্থ তড়িৎ বিশ্লেষ্য কিনা, মানে সেটার ভিতর দিয়ে তড়িৎ যাবে কিনা সেটা বোঝার জন্য সবসময় কি তাহলে এই বাল্ব বা এলইডি নিতে হবে? এই দুটো ছাড়াও কিন্তু করা যায়। কিভাবে দেখো বলছি। তোমাদের বইতে আরও একটা পরীক্ষা আছে, যেমন ধরো এখানে অনেকগুলো ব্যাটারির সাথে একটা এরকম তার এরমভাবে গেছে, কিন্তু মনে রাখবে ব্যাটারিটার সমান্তরালেই তারটাকে যেতে হবে। ঠিক আছে, আর এখানে এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটা নিচ্ছি, ধরো জল নিচ্ছি বা অ্যাসিড নিচ্ছি, মানে লেবুর রস বা ভিনিগার যেটাই নিচ্ছি সেটা এই জায়গাটায় নিলাম, তারটা এরমভাবে যুক্ত করলাম। এটা হলো সুইচ, সুইচের চিহ্ন এরকমভাবে আঁকে, তোমরা নিশ্চয়ই জানো। এবার এই জায়গাটায় যে এই যে ব্যাটারির সমান্তরালে যে তারটা গেছে সেইটার সাথে সেটার ঠিক তলাতেই একটা চুম্বক শলাকা নেওয়া হলো। এটা কি চুম্বক শলাকা? এই যে চুম্বক শলাকা নেওয়া হলো, এবার এখানে যখনই আমরা সুইচটা দিয়ে দেবো, মানে সুইচটা এরকম হয়ে যাবে, এই প্রান্তটা মিলে যাবে, তখনই কি হবে? তড়িৎ প্রবাহিত হবে এর উপর দিয়ে। আর যখনই তড়িৎ প্রবাহিত হবে কি দেখতে পাবো? যে এই যে চুম্বক শলাকার মুখটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, চুম্বক শলাকার মুখ যত কম সময় যত বেশি বিক্ষিপ্ত হবে সেক্ষেত্রে বুঝতে হবে যে সেই পদার্থটা তত বেশি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন এখানে জলের যদি পাতিলেবুর রস দিই তাহলে এক্ষেত্রে কিন্তু চুম্বক শলাকার বিক্ষেপ ঘটবে। পানীয় জল নিলেও এক্ষেত্রে চুম্বক শলাকার বিক্ষেপ ঘটবে। ভিনিগার নিলেও চুম্বক শলাকার বিক্ষেপ ঘটবে। তাহলে এখানে কি লিখছি? এগুলো হলো চুম্বক শলাকার বিক্ষেপ। নারকেল তেল নিলে চুম্বক শলাকার কোনো বিক্ষেপ ঘটবে না, মধুতেও ঘটবে না। ঠিক আছে, কিন্তু পাতিলেবুর রস এবং ভিনিগার নিলে যত সহজে এই মানে চুম্বক শলাকার মুখটা যত স্ট্রংলি বিক্ষিপ্ত হবে পানীয় জলের ক্ষেত্রে সেটা কম। এবার তোমরা প্রশ্ন করতে পারো কেন? কারণ পানীয় জলের মধ্যে সল্ট থাকে, NaCl থাকে, যেটা সামান্য পরিমাণে থাকে এবং সেটা NaCl যেহেতু আছে, NaCl মানে সোডিয়াম ক্লোরাইড আছে, সেটা জলীয় দ্রবণে কিছুটা বিয়োজিত হয়ে যায়, নিয়ে Na+ এবং Cl- তৈরি করে। মানে এর ভিতরে NaCl আছে যেটা ভেঙে গিয়ে Na+ Cl- তৈরি করে। এটা গিয়ে Na+ আর Cl- এগুলোই তড়িৎকে পরিবাহিত হতে সাহায্য করছে। বোঝা গেল? সেই কারণেই দেখবে আমরা যদি জল হাতে বাড়িতে কোনো সুইচ দিই আমরা কিন্তু অনেক সময় শক লাগে। তার মানে কি এক্ষেত্রে যে জল সেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা তড়িৎকে পরিবহন করছে। তাহলে এই জায়গায় পরীক্ষাগুলো পড়তে গিয়ে আমরা বেশ কতগুলো টার্ম শিখলাম। সেটা হলো তড়িতের মানে যে পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। চলো এই সংজ্ঞাগুলো এখন দেখে নিই। প্রথম যে সংজ্ঞাটায় আসি সেটা হলো তড়িৎ পরিবাহী কাকে বলে। যে সমস্ত পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহিত হতে পারছে তাদেরকে তড়িৎ পরিবাহী বলছে। যেমন ধাতু, গ্রাফাইট, অ্যাসিড, ক্ষার, লবণের জলীয় দ্রবণ, এই সমস্তগুলো। ঠিক আছে, তার মানে তড়িৎ পরিবাহীর মধ্যে ধাতুও পড়ে। ধাতুও যেমন তড়িৎকে পরিবাহিত করছে, ঠিক তেমনি অ্যাসিড, ক্ষার, লবণ এগুলো সমস্ত জলীয় দ্রবণও কিন্তু সেটাই করছে। তারপর হলো তড়িতের অপরিবাহী কাকে বলে। যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে তড়িৎ অপরিবাহী বলে। যেমন রাবার, কাঁচ, কাঠ, মোম, এবোনাইট, গন্ধক এইগুলো। তারপর হলো ধাতব পরিবাহী কাকে বলে। দেখো, তড়িৎ পরিবাহীরই মধ্যে বেশ কিছু ধাতব পরিবাহী আছে। মানে তড়িৎ পরিবাহীর মধ্যে যেমন ধাতু, এইটাই হলো ধাতব পরিবাহী। কাকে বলছে? যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তাদের কোনো রাসায়নিক পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র তাদের তাপমাত্রা মানে তাদের যে উষ্ণতা সেটার পরিবর্তন হচ্ছে, এবং তড়িৎ প্রবাহ বন্ধ হলে যারা আবার আগের অবস্থায় ফিরে আসছে তাদেরকে ধাতব পরিবাহী বলে। যেমন প্রথম যে আমরা পরীক্ষাটায় পড়লাম যেখানে লোহার যে একটা পেরেক ব্যবহার হয়েছিল, তাহলে লোহাটা একটা ধাতু, তাহলে সেইটা তড়িৎকে মানে তড়িতের পরিবাহী হিসাবে কাজ করছে, তাহলে সেটা হলো
ধাতব পরিবাহী, যেমন রূপো, তামা, লোহা, অ্যালুমিনিয়াম এগুলো সমস্ত ধাতব পরিবাহীর মধ্যে পড়ছে, পারদ এগুলোও তাই। ঠিক আছে, এবার হলো এই যে ধাতব পরিবাহী যেগুলো, তার মানে ধাতব পরিবাহীও একরকম পরিবাহী, তড়িতেরই পরিবাহী, কিন্তু সেটা ধাতু, শুধু যে ধাতুগুলো রয়েছে সেগুলোর কথা বলা হচ্ছে। এগুলোর একটা বৈশিষ্ট্য হলো এরা মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎকে পরিবহন মানে তড়িৎকে পরিবাহিত করতে সাহায্য করে। মানে এদের দেহ থেকে বার হয় মুক্ত ইলেকট্রন, তোমরা নিশ্চয়ই পড়েছো আগের ইয়েতে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এরা মুক্ত ইলেকট্রন ছেড়ে দেয় এবং সেই ইলেকট্রনগুলো তড়িৎকে প্রবাহিত করছে। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, তড়িৎ পরিবাহীর মধ্যে ধাতুও পড়ছে, অ্যাসিড, ক্ষার, আবার লবণের জলীয় দ্রবণও পড়ছে। আর ধাতুগুলোকে তো আমরা আলাদা করে ধাতব পরিবাহী বলছি। এবার যেগুলো হলো তোমার এই অ্যাসিড, ক্ষার, লবণের জলীয় দ্রবণ, এগুলোকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার তোমরা বলতে পারো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর এই যে ধাতব পরিবাহীর কি পার্থক্য? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতর দিয়ে যখন তড়িৎ যায় সেটা ভেঙে যায়, সেটার পরিবর্তন হয়, তা সেটার রাসায়নিক পরিবর্তন হচ্ছে, কিন্তু ধাতব পরিবাহীর ক্ষেত্রে কোনো রকম রাসায়নিক পরিবর্তন হয় না। এখন আসি খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞায়, সেটা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। সংজ্ঞাটা দেখো, যেসব যৌগিক পদার্থ গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে যাদের স্থায়ী রাসায়নিক বিয়োজন ঘটে এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তাদের তড়িৎ বিশ্লেষ্য বলে। যেমন গলিত লবণ ও ক্ষার বা লবণ ও ক্ষারের জলীয় দ্রবণ, মানে গলিত অবস্থায় লবণ বা গলিত ক্ষার বা জলীয় দ্রবণে লবণ বা ক্ষার। ঠিক আছে, এবার সংজ্ঞাটা বোঝাবার চেষ্টা করছি। দেখো, প্রথম যে শব্দটা বলতে হবে সেটা হলো যৌগিক পদার্থ। এই যে লবণ, ক্ষার, অ্যাসিড এগুলো সমস্ত যৌগিক পদার্থ, কোনোটাই মৌলিক নয়, সেই জন্য এগুলো সমস্ত যৌগিক পদার্থ। এরা গলে যাচ্ছে, গলে যাওয়া মানে কি, বাতাস থেকে জলীয় বাষ্প টেনে নিয়ে গলে যাচ্ছে, বা জলীয় দ্রবণে এরা কি করছে, এদের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারছে, এবং তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে কি হয়ে যাচ্ছে, এদের বিয়োজন ঘটছে, মানে এরা ভেঙে যাচ্ছে, এবং এই যে ভেঙে যাওয়াটা কিন্তু পার্মানেন্ট, এবং নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে, তাদেরকে বলছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। একটা উদাহরণ দিচ্ছি, দেখো, যেমন ধরো লঘু, এখানটায় লিখছি লঘু HCl, লঘু HCl জলীয় দ্রবণে ভেঙে যায়, ভেঙে গিয়ে H+ এবং Cl- তৈরি করে। H2SO4, সবের সামনে কিন্তু লঘু লিখতে হবে। লঘু মানে এর সাথে জল মিশে আছে, যেগুলো হাইলি কনসেন্ট্রেটেড বা ঘন সেগুলোর ক্ষেত্রে বা গাঢ় সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা হবে না, এটা হবে 2H+ প্লাস SO4 2-। তাহলে এইগুলো কি হচ্ছে দেখছো, এই যে এইগুলো আয়নে ভেঙে যাচ্ছে, ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নে ভেঙে যাচ্ছে, তাই জন্য এই সমস্ত পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলছে। তাহলে বুঝতেই পেরেছো যে ধাতব যে পরিবাহীগুলো ছিল সেগুলো কিন্তু যেমন সোনা, মানে যেমন রূপো, তামা, এই সমস্তগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে যাচ্ছিল না, এদের ভিতর দিয়ে যখন তড়িৎ যায় তখন এরা উত্তপ্ত হয়ে ওঠে, আবার ঠান্ডা হয়ে যায়, কিন্তু এদের ক্ষেত্রে একটা পার্মানেন্ট পরিবর্তন হচ্ছে, এবং যে পরিবর্তনের জন্যই কিন্তু ওর ভিতর দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারছে। তারপর আসি হলো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে। যে সমস্ত পদার্থের জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় এদের ভিতর দিয়ে তড়িৎ পরিবহন হতে পারে না, তড়িৎ পরিবাহিত হতে পারে না, তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে, যেমন বিশুদ্ধ জল। আচ্ছা, এখানে বলে রাখি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে কিন্তু আমাদের মানে জল পড়বে, শুধু জল বা পানীয় জল, কিন্তু বিশুদ্ধ জল বা পাতিত জল এগুলো সবই পড়বে তোমার তড়িৎ অবিশ্লেষ্য, মানে যেগুলো ডিস্টিলড ওয়াটার বা যেটা পিউরিফাইড ওয়াটার, তার ভিতরে কোনো রকম এই সমস্ত সল্ট বা অ্যাসিড কিছু থাকছে না, সে তাদের ক্ষেত্রে মেনলি পাতিত জলটাই এক্ষেত্রে বলাটা শ্রেয়। তাহলে পাতিত জল, চিনির জলীয় দ্রবণ, অ্যালকোহল, মোম এগুলোর ভিতর দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে না, এগুলোকে তুমি জলীয় দ্রবণেই নাও আর বা তুমি গলিত অবস্থাতেই নাও, কোনো অবস্থাতেই এরা তড়িৎ পরিবহন করতে পারে না, সেই জন্য এদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। এবার যদি তোমাদেরকে বলে শুধু জল,
ঠিক আছে, জল যদি বলে সেটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যেই পড়বে, কারণ জলের মধ্যেও সামান্য পরিমাণ সল্ট থাকে যেটা জলীয় দ্রবণে ভেঙে যায়, এবং সেটার জন্যই কিন্তু জল হাতে সুইচ টিপলে আমাদের শক লাগে, কারণ জলের ভিতরেই যে সামান্য পরিমাণ যে সল্ট রয়েছে সেটা ভেঙে যাচ্ছে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নে গিয়ে, সেটা তখন তড়িৎ পরিবহন করে। যদি জলের মধ্যে ধরো NaCl রইল, সেটা ভেঙে গিয়ে Na+ এবং Cl- তৈরি করলো। ঠিক আছে, তাহলে এটাই হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তড়িৎ বিশ্লেষণের গোটা চ্যাপ্টারটা। আজকে জাস্ট কনসেপ্ট ক্লিয়ার হলো, এরপরে আরও আছে, এবং ক্যাথোড, অ্যানোড, ক্যাটায়ন, অ্যানায়ন, এই সমস্তগুলো নিয়ে পরের পর্বে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, আর তোমরা জয়েন বাটন ক্লিক করে এই চ্যানেলের মেম্বার হতে পারো। তার সাথে সাথেও তোমরা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে এই চ্যানেলকে সাপোর্ট করতে পারো। থ্যাংক ইউ।